হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমরা যারা ভিডিওটি দেখছো, থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরে গেছো। আজকে আমি ডিসকাশন করব কিছু ইম্পর্ট্যান্ট টপিকস যেগুলো এক্সাম দেওয়ার আগে দেখতে হবে, বিশেষত নতুন প্যাটার্নে। যারা তোমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইংলিশ অনার্স নিয়ে পড়ছো, মূলত সবার জন্য ভিডিওটা স্পেশাল আমি ফোকাস করব। যারা ফোর্থ সেম আছো, তোমাদের 20 তারিখ যাদের পরীক্ষা 2024 সালের, তো তাদের ওরিয়েন্টেড মূলত আলোচনাটা থাকবে। কিন্তু ওভারঅল যারা সিবিসিএস প্যাটার্নে পরীক্ষা দিচ্ছ ইংলিশ অনার্স, তাদের সবার জন্যই ভিডিওটি কিন্তু হেল্পফুল হবে। ওকে, সো সবাই আমার সাথে থেকো। আমি কিন্তু টপিক ওয়াইজ কিছু পয়েন্ট করেছি, সেগুলোই তোমাদের সামনে ডিসকাশন করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দিয়েছি, দেখতে পাচ্ছ, রিড অল কোয়েশ্চেন কেয়ারফুলি। এই যে এইটা, রিড অল কোয়েশ্চেন কেয়ারফুলি। প্রথম কাজ তোমার হবে কোয়েশ্চেন পাওয়ার পর প্রথম কাজ হবে মানে কি বলবো, খুব হারিডলি ব্যাপারটাকে না দেখার, একদম ঠান্ডা মাথায়, অ্যাজ কুল অ্যাজ কিউকাম্বার। ওকে, একদম ঠান্ডা মাথায় প্রথম থেকে শেষ অবধি প্রশ্নটাকে পড়া, 2 মিনিট সময় নেওয়া, কোন জিনিসটাকে করবে আগে সিলেক্ট করা। ওকে, প্রথম প্রশ্ন তোমাদের তাহলে রিড অল কোয়েশ্চেন্স কেয়ারফুলি। নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট জিনিস কিন্তু গুড হ্যান্ড রাইটিং। এটা আমি বারবার বলি, আবারও বলবো, গুড হ্যান্ড রাইটিং। তোমার খাতার প্রেজেন্টেশন যত সুন্দর হবে, তোমার নাম্বার কিন্তু তত বেটার হবে। যখন একজন পরীক্ষক খাতাটা চেক করছেন, এত খাতা দেখে আসার পর তিনিও চান একটা খাতা সুন্দর পেতে। তো সেই জায়গাটাতে কিন্তু তোমাকে বারবার খেয়াল রাখতে হবে। কেটে দিলাম, ঘেঁটে দিলাম, একটা পরীক্ষা দিতে যাচ্ছি সেই ফরম্যাটে লিখে দিয়ে আসলাম, ওই জিনিসগুলো করলে হবে না। মেনটেন গুড হ্যান্ড রাইটিং। ওকে, নেক্সট স্ট্রাকচার ইওর আনসার। কী করবে? স্ট্রাকচার ইওর আনসার মানে বলতে চাইছি, একটা স্ট্রাকচার থাকবে, একটা আনসার লিখছো। ধরো আমি তোমাদের বলি, তোমাদের সিবিসিএস প্যাটার্নের নতুন সিস্টেমে 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কস, এই নাম্বার বিভাজন হচ্ছে এইটা। 2 মার্কসের 10টা করতে হয়, 5 মার্কসের 4টা করতে হয়, 10 মার্কসের 2টো করতে হয়, মোট 60 হচ্ছে। তাহলে প্রত্যেকটা সেকশন থেকে কিন্তু 20। ওকে, তোমার খাতাটা যাতে প্রথম এইভাবে সাজানো থাকে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। গ্রুপ এ ওপরে লিখবে 10টা প্রশ্ন, কোনো কিছু ছেড়ে দিয়ে আসার ব্যাপার নেই, টাচ করবে, কোনো ছাড়ার ব্যাপার নেই। 10টা প্রশ্ন থাকলো গ্রুপ এর সেকশনে, যাতে পরপর খুঁজে পান। নেক্সট 5 মার্কস লিখলে, নেক্সট 10 মার্কস লিখলে, এইভাবে খাতাটা খুঁজলে যাতে পরীক্ষককে একটু কষ্ট করতে না হয়, সব তুমি দিয়ে দাও, উপস্থাপন করে দাও। এমন প্রেজেন্টেশন করতে হবে যাতে যিনি খাতা দেখছেন তিনি জানেন না, তুমি ওনাকে বোঝাবে। এইভাবে তোমার খাতার স্ট্রাকচার হবে। ওকে, এবং আবারও বলবো, ডায়াগ্রাম। ওকে, তোমরা বিভিন্ন ডায়াগ্রাম ইউজ করতে পারো, ফ্লোচার্ট ইউজ করতে পারো। এগুলো কিন্তু বেশি নাম্বার তোমাদের ক্যারি করবে। যথাযথ পয়েন্ট বাই পয়েন্ট উত্তর সবাই লিখবে, বাট তোমার খাতা তখনই ইউনিক হবে, ফ্লোচার্ট, ডায়াগ্রাম এগুলো কিন্তু বানাবে। এবারে তোমরা বলবে যে এটা তো কোনো সায়েন্সের সাবজেক্ট নয় বা আলাদা সাবজেক্ট নয়, এটা আর্টসের সাবজেক্ট, তো এখানে কী করে ফ্লোচার্ট, ডায়াগ্রাম দেওয়া যেতে পারে? ওকে, সো আমি সিম্পল তোমাদের এবারে ক্রিয়েটিভ রাইটিং আছে, ওখান থেকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ক্রিয়েটিভ রাইটিংয়ে ধরো স্টেপস অফ পাবলিকেশান লিখছো, তুমি পাবলিকেশানের স্টেপ লিখছো, সবাই গতানুগতিক পয়েন্ট দিয়ে লিখে যাবে। বাট তুমি ওখানে ফ্লো চার্ট করো, মাঝখানে একটা রাউন্ড করলে, রাউন্ডের ভেতরে লিখলে স্টেপ অফ পাবলিকেশান, চারদিকে একটা করে দাগ দিয়ে দিলে। জাস্ট আমি একটু বোঝানোর চেষ্টা করছি, দেখো এইটার ভেতরে থাকলো স্টেপ অফ পাবলিকেশান, এরকম করলে যতগুলো পয়েন্ট দেবে, এরকম করলে এইগুলো এক একটা করে সাব পয়েন্ট করলে, এগুলো এক একটা করে সাব পয়েন্ট করলে, দেখতে পাচ্ছ? তাহলে দিলে কিন্তু কি হচ্ছে, একটা পুরো তুমি যা জিনিস বলতে চাইছো কিন্তু একটা ফ্লো চার্টের মধ্যে থেকে যাচ্ছে। তাহলে খাতায় যত সুন্দরভাবে এগুলো করতে পারবে কিন্তু তোমাদেরই বেনিফিট। বাদবাকি তোমাকে সবসময় মনে রাখতে হবে, আর 4-5টা খাতার থেকে তোমাকে ইউনিক বানাতে হবে। তো এইগুলো কিন্তু তোমাকে ইউনিক বানিয়ে দেবে। নেক্সট একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা হচ্ছে, ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ। নোট মুখস্থ করে যাচ্ছ, নামিয়ে দিচ্ছ, ব্যাপারটা সেরকম আদতে নয়। সেটাও যেরকম থাকবে, যেগুলো 2 মার্কসের লিখছো সেখানেও সিম্পল আনসার থাকবে। 2 মার্কস তো মুখস্থ করে নামবে না, তোমার ওখানে নিজের কোয়ালিটি ওখানে দেখাতে হবে। তো এই জায়গাটায় কিন্তু পরীক্ষক বুঝে যাবেন যে তুমি বড় প্রশ্ন যদি একটা ভালো লেখো, তাহলে ওটা মুখস্থ করে নামিয়েছো, এবং শর্ট প্রশ্ন যে লিখছো ওখানে যদি গড়বড় হয়, অ্যাকচুয়ালি তোমার যে
ক্রেডিট বা তোমার যে এবিলিটি কিন্তু ওই 2 মার্কসের লেখার ক্ষমতাই। তাহলে তুমি ওই 2 মার্কসের একটা এমনি ভুল লেখা লিখে কী করে ওই 10 মার্কসের সুন্দর লেখাটা লিখতে পারো? তো ওইখানেই কিন্তু ইমপ্রেশন খারাপ হবে। তাই ফার্স্ট ইমপ্রেশন বলে একটা ব্যাপার থাকে। 2 মার্কস ভালো করে তৈরি করো, 10 মার্কস খারাপ হলেও কিন্তু 2 মার্কসের জন্য তুমি 10 মার্কসের নাম্বার পেয়ে যাবে। ক্লিয়ার? এই জিনিসগুলি মাথায় রেখো ভালো করে। নেক্সট, ডোন্ট রাইট এভরিথিং ইউ নো। একটা 10 মার্কসের লেখা পড়ে গেছে, তুমি সব জানো এমনটা না সব লিখে দিয়ে আসতে হবে, ঠিক আছে? কিছু স্কিপ করো, হয়তো দেখলে এমন একটা কোয়েশ্চেন করে গেছো পুরোটাই জানো, 5 পাতা লিখতে পারবে, কমিয়ে দাও, হয়তো সেইটা লিখতে গিয়ে দেখেছো সময় কুলিয়ে আসতে পারো নি। এটা মোটেও করা যাবে না, তোমাকে সবগুলো প্রশ্ন কিন্তু অ্যাটেম্প করে আসতে হবে। ওকে, নেক্সট, রিভিউ ইউর আনসার থরলি। শেষে 10 মিনিটস অন্তত তুমি ফাঁকা রাখো পুরো ওভারঅল চেক করার জন্য, একদম নতুনভাবে। ওকে, বড় 10 মার্কসের প্রশ্ন বড় জোর 10 মিনিটস, ভুল বললাম, 20 মিনিটসের বেশি যাবে না 10 মার্কসের। তো 40 থেকে 45 মিনিটসে তুমি দুটো লং প্রশ্ন শেষ করলে। নেক্সট আবার 1 আওয়ারের মধ্যে কিন্তু তোমাকে 5 মার্কসেরগুলো শেষ করতে হবে। দিলে কিন্তু মোটামুটি 2.5 আওয়ারের মধ্যে, 2.5 ঘন্টার মধ্যে তোমাকে পরীক্ষা, বা 2 ঘন্টা বড় জোর 45 মিনিটের মধ্যে লেখা শেষ করতে হবে। দিলে কিন্তু পুরোটা তোমাকে থরলি একটা রিভিশন করতে হবে। রিভিউ ইউর আনসার থরলি, যেটা বললাম আমি এক্ষুনি। নেক্সট টপিক দেখো দিয়েছি আমি, চুজ কোয়েশ্চেন্স ওয়াইজলি। খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যেটা লিটারেচারে মূলত একটা কথা বলি। তোমরা এরিয়াটাকে বাড়াও, মানে 4টে ধরো, আমি একটা সাপোজ এক্সাম্পল দিয়ে বলি, তোমাদের CC8 ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচার আছে, সিলেবাস হচ্ছে ইলিয়াড, পট অফ গোল্ড, মেটামরফোসিস, আর হচ্ছে ইডিপাস রেক্স, 4টে আছে, সবগুলো থেকে প্রশ্ন থাকবে। এবারে এমন করো না তোমার খাতায় যাতে একটা ব্যালেন্স থাকে, এমনটা যাতে না হয় ইডিপাস রেক্স থেকেই শুধু প্রশ্ন হয়ে গেছে, মেটামরফোসিস থেকে একটা তুমি অ্যাটেম্প করোনি, তাহলে পরীক্ষক কিন্তু বোঝে নেবে তুমি একটা পুরোপুরি স্কিপ করে দিয়েছো। এটা যাতে না হয়, একটা ব্যালেন্স থাকে। 2 মার্কসেরও ব্যালেন্স করে লিখেছো, 5-এরও ব্যালেন্স করে লিখেছো, 10-এরও অ্যাজ ওয়েল ব্যালেন্স করে রেখেছো। খাতায় ব্যালেন্স থাকলে কিন্তু নাম্বার ভালো হবে। আর একটা প্রশ্ন ধরো পার্ট প্রশ্ন আছে, তুমি ওটা কিন্তু যদি অ্যাটেম্প্ট করো বেশি নাম্বার পাবে, তো অবশ্যই ওটা করো। তার থেকে যদি একটা দেয় কমেন্ট, একটা লাইন দিয়ে দিয়েছে, কমেন্ট করতে দিয়েছে, সেটা কম পাবে কমেন্ট করলে। তোমার বড় জোর 5 মার্কসে তুমি 2.5 থেকে 3 বড় জোর পাবে। কিন্তু যদি একটা ভাঙা প্রশ্ন দেয়, পার্ট প্রশ্ন দেয়, যে এর একটা লাইন দিয়ে দিয়েছে, যে বলেছে কে বলেছে, কেন বলেছে, তুমি লেখো, তাহলে কে বলেছে জন্য 1 পাচ্ছ, কেন বলেছে তুমি 1 পাচ্ছ, আর মানে যুক্তি দাও, তুমি 2 ধরে নাও, বা 1.5 ধরে নিচ্ছি, 3.5, অবশ্যই 4 পেয়ে যাচ্ছ তুমি 5-এ ওইখানে। তাই আবারও বলবো, চুজ কোয়েশ্চেন্স ওয়াইজলি। নেক্সট, যেটা বারবার বলে আসছি, কেউ কোনো কিছু ছেড়ে দিয়েছো না, অ্যাটেম্প্ট অল দ্য কোয়েশ্চেন্স। জানো সামারি পড়েছো, সব প্রশ্ন যাই হোক করে লিখে দিয়ে আসবে দাগ নাম্বার দিয়ে, যা জানো সেটা লিখে দিয়ে আসবে। একটা প্রশ্ন ছাড়ার থেকে লিখে দেওয়া সেই বেটার, ঠিক আছে? তো এইগুলো মোটামুটি ফোকাস করো, এই জিনিসগুলো যাতে তোমাদের থাকে খাতায়। আর তোমাদের যেহেতু CBCS প্যাটার্নের নতুন সিস্টেম, শর্ট প্রশ্ন এসছে, বারবার বলছি তোমাদেরকে যে তোমরা কিন্তু শর্ট প্রশ্নে ফোকাস করো, 2 মার্কসে কিন্তু ফোকাস করো। ওকে, আচ্ছা, 2 মার্কসে কিন্তু ফোকাস করো, 2 মার্কসটাই কিন্তু নাম্বার ভালো করে ক্যারি করবে, এবং তোমার ফার্স্ট ইমপ্রেশন 2 মার্কসই হবে। পরীক্ষক যিনি খাতা চেক করছেন, তিনি 2 মার্কস তোমার আনসার লেখা দেখেই বুঝে যাবেন তোমার মধ্যে এবিলিটি কতটা, তুমি 5 মার্কস কেমন লিখতে পারবে, 10 মার্কস কেমন লিখতে পারবে। তুমি যদি 2 মার্কস ভালো করে লিখে দাও, বাদ বাকিগুলো কিন্তু তোমাকে এতটা দেখতে হবে না। এমনি একটা ইমপ্রেশন ক্রিয়েট করে দিলে খাতায়, কিন্তু তুমি ওগুলোয় ভালো নাম্বার পেয়ে যাবে, 7, 6 এরকম আরামসে পাবে 10 মার্কসে। ওকে, তো এটাই গেল। এবারে নেক্সট কিছু তোমাদের রেখেছি, এগুলো একটু বলতে পারো, জাস্ট জানার জন্য, এগুলো তোমরাও জানো বেসিক্যালি, এগুলো নতুন করে কিছু বলার নয়। চ্যালেঞ্জ ইয়োরসেলফ, নিজেকে প্রতি মুহূর্তের জন্য চ্যালেঞ্জ করো। যারা এখনও ভাবছো যে কী পড়বো আর কতবার পড়তে হবে, এই এক্সকিউজগুলো অন্তত দিও না, ঠিক আছে? আর অবশ্যই নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়া করো, খুব বেশি করে জল খাও। ওকে, আর টেনশন করো না, যা হচ্ছে ওটাই হবে, ভালো হবে। টেক আ ব্রেক ফ্রম বুক, অবশ্যই একদম বেশি করে একদম সবসময় বইয়ের কাছে লেগে থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই। একটু মাঝে মধ্যে একটু রিল্যাক্সেশন করো, বাইরে থেকে ঘুরে এসো। আর যেটা আমি বারবার বলি, মেক ইউর ওন নোটস। ওকে, মেক ইউর ওন নোটস। এইটা কিন্তু তোমাদের যে এত প্রশ্ন আসছে, এত সাজেশান, তোমরা নোট মুখস্থ করছো বলে, যদি একটা নোটস নিজে বানাতে, তাহলে কিন্তু এই প্রবলেমটা হতো না। যাই হোক, এতগুলো নোটস পড়ার পরেও বলবো, তোমাদের নিজের লেখা অবশ্যই পুট করো, ওটাই দরকার, তোমার নিজের লেখা।
একটা শিডিউল বানাও, প্রপার শিডিউল বানাও প্রিপারেশনের, যে এখন থেকে এইটা পড়বে, এখন থেকে সেইটা, একটু ব্রেক নিলে ওই রুটিনই মেনটেন করো কয়েকদিন। লার্ন উইথ পিকচার্স, আমি আবারও বলি, তোমরা আবার আমার সামারি ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, আমি বরাবর সবসময় পিকচার দিয়ে পড়াই, বেশিরভাগ পিকচার দিয়ে আমি তোমাদেরকে বোঝাই জিনিসগুলো। কারণ একটা লেখা যত না আমাদের মেমোরিতে গেঁথে যায়, তার থেকে একটা পিকচার অনেক ভালো করে গেঁথে যায়। তাই কিন্তু ছবি দিয়ে জিনিসগুলো শেষ টাইমে পড়তে পারো। আর প্র্যাকটিস, অবশ্যই প্র্যাকটিস করো, একটা লেখা বারবার প্র্যাকটিস করো। আর এই সময় সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকাই বেটার, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া থেকে একদম দূরে থেকো। এটাই বলছি, ফাইন্ড দ্য স্কোরিং সেকশন, বারবার বলছি। আমি তোমাদের 4th সেমের একটা এক্সাম্পল দিয়ে বলছি। তোমাদের ওভিটের মেটামরফোসিস রয়েছে CC8 এবং ইডিপাস রেক্স রয়েছে। তো ওখানে যদি দেয় একটা প্রশ্ন, সাপোজ যে কি বলবো, যে 5 মার্কসের প্রশ্ন ধরো দিয়েছে, ড্রামাটিক আইরনি লেখো ইডিপাস রেক্সে। আর ওইখান থেকে একটা প্রশ্ন দিয়েছে মেটামরফোসিস থেকে, যে হু ওয়াজ বেকাস অ্যান্ড হাউ ওয়াজ হি বর্ন। তাহলে দেখো দুটো পার্টে এটা ভাগ করা আছে। তাহলে তুমি যদি এটা করো, অটোমেটিক এটা একটা ভাগ হয়ে যাচ্ছে 2.5 প্লাস 2.5 মার্কের। তাহলে তুমি আড়াইতে তুমি সেখানে ভালো লিখে দিলে 1.5 পাচ্ছ, এখানে 2 পাচ্ছ, তাহলে 3.5 4 হয়ে যাচ্ছে। বাট তুমি যখন আয়রনিটা লিখতে যাবে, সোফোক্লিসের মানে ইডিপাস রেক্সের আয়রনিটা, ওটা যখন লং প্রশ্ন হবে, তোমাকে একটা গড়ে মার্ক বুঝতে চলে যাবে 2.5 or 3 বড় জোর, কিন্তু ওটা বাড়বে না। তাই বারবার বলছি, কোশ্চেনগুলো ঠিক করো ওয়াইজলি। লেগে গেছে লিখে দিচ্ছি, ওরকম কোনো ব্যাপার নয়। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা সবাই ছাড়ছে তোমাকে সেটা করতে হবে, দিলেই তোমার খাতাকে সবসময়ের জন্য আলাদা বানাতে হবে। ওকে, ডোন্ট বি ওভার কনফিডেন্ট, শেষ লাইন। সব হয়ে গেছে, সব আসবে, এগুলোই চলে আসবে। স্যার তো সাজেশন দিয়েছেন, আমার সাজেশন থেকেই আসবে। ওরকম বেশি ওভার কনফিডেন্ট হয়েও না, নিজের প্রতি বিশ্বাস অবশ্যই রেখো, বাট একদম যেগুলো পড়েছো সেগুলোই একদম আসবে বা ইয়ে করে দেবে, এতটা হয়েও না। লিটারেচার সাবজেক্ট কিছু আসবে, কিছু আসবে না। নিজের লেখার এবিলিটি দরকার, সবসময় যেটা বলি, নিজের লেখার এবিলিটি দরকার। সেটি কিন্তু তোমাদেরকে বাঁচাবে। যখন একটা প্রশ্ন লাগে না, তোমরা নিজেরাই বুঝতে পারো যে সেই তখনকার নিজের ক্ষমতাটা কী, আমাকে এখন নিজেকে বের করতে হবে। ওকে, সো এতটুকুই। আশা করি জিনিসগুলো, টপিকগুলো তোমাদের এক্সাম ওরিয়েন্টেড, তোমাদের বেসিক্যালি 4th সেম ওরিয়েন্টেড আমি যে টপিকগুলো আলোচনা করলাম, তোমাদের বোঝার সুবিধার্থে। পরীক্ষা কিছুদিন বাকি, এই জিনিসগুলো তোমরা একটু নজরে রাখো এবং আমার প্লেলিস্ট চেক করতে পারো। বিভিন্ন বিষয়ে আমি ভিডিও আপলোড করেছি, হেল্প হবে আশা করি তোমাদের। একদম ফ্রি মাইন্ডে পরীক্ষা দাও, পরীক্ষা ভালো হবে। তারপরে আমি তো আছি নেক্সট সেমের জন্যে, অসুবিধে নেই। আর এটাই, আর অল দ্য বেস্ট সবাইকে যারা 2024 শিক্ষাবর্ষের UG 4th সেমের স্টুডেন্ট আছো বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজের, সবাইকে অল দ্য বেস্ট। সবাই খুব ভালোভাবে পরীক্ষা হলে পৌঁছাও এবং নিজের বেস্ট দাও, বাদবাকি খুব ভালো হবে। ওকে, আজকের ভিডিও আর বেশি বাড়াবো না। আশা করি তোমাদের কিছুটা হলেও কিছু আমি বলতে পারলাম নতুন জিনিস। তোমরা এগুলো এক্সামে পুট আপ করতে পারলে আমি খুব খুশি হব এবং ভালো লাগবে, আর তোমরা এটা কিন্তু ফল পাবে। ওকে, সো দ্যাটস অল। সবাইকে অল দ্য বেস্ট জানি, একদম ফ্রম দ্য হার্ট, একদম হৃদয় থেকে জানাচ্ছি অল দ্য বেস্ট। সবাই খুব ভালো করে পরীক্ষা দাও। আর আমি এই কদিন আর বেশি কিছু তোমাদের দিচ্ছি না, বেশি ভিডিও বানাচ্ছি না, যেগুলো আছে ওগুলোই যতটুকু থাক, বেশি ঘাঁটাচ্ছি না তোমাদেরকে। ফ্রি মাইন্ডে এক্সাম দিতে যাও। সবাইকে অল দ্য বেস্ট, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার। টিল দেন, গুড বাই অ্যান্ড টাটা।